এদিকে নির্বাচনের গোপন তথ্য বেরিয়ে আসলো। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে না বাংলাদেশে। আর যুক্তরাষ্ট্র তো কোনোভাবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেবে না, ফাইনালি ঘোষণা দিয়ে দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব কি করবে? জনগণের কাছে না পারছে মুখ দেখাতে, না পারছে কোনো কিছু করতে। অন্যদিকে বিএনপি কিন্তু অতি চালাকে তাঁতি নষ্ট হয়ে সেই দশায় পড়ে গেছে। চাঞ্চল্য একটা তথ্য দেখবেন, তাহলে কি হতে যাচ্ছে। আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করছেন এবং বর্তমান বাংলাদেশের কি পরিবেশ, না টেনে সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন। বাংলাদেশে যত নির্বাচন আওয়াজ আসছে, নির্বাচন শেষ পর্যন্ত এমন একটা সুতার উপরে দাঁড় করানো যে এটা হবে কি হবে না আলটিমেটলি একমাত্র বোধহয় আল্লাহ তাআলা জানেন, ডক্টর ইউনূস নিজে জানেন কিনা। ভারতের আশ্রয় থাকা শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন খবরে সয়লাভ সোশ্যাল মিডিয়া। যেসব খবরে বলা হচ্ছে পুতিন শুধু হাসিনার সাথে দেখাই করেননি, বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আশ্রয় দিতে প্রস্তুত। আওয়ামী লীগবিহীন জাতীয় নির্বাচনকে অনেকেই ভেবেছিলেন বাংলাদেশের রাজনীতির জন্য এক নতুন শুরু হিসেবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট উত্থাপিত না হওয়ায় তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি শিকদার মাহমুদ রাজি ও বিচারপতি রিয়াজউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে। ধৈর্য লাগে, ধৈর্য মানে সবুর কা ফল মিঠা হতা হয়। আরো একটা বিজয়ের গল্প, যেরকম চিপা চাপা দিয়ে কিন্তু ঘটনা ঘটবে। আলহামদুলিল্লাহ, কোনো কিছুতেই যেন আটকানো যাচ্ছে না আমাদের রাজ্যে। আলহামদুলিল্লাহ, যে ঘটনা ঘটছে, ইটস এ ক্লিয়ার মেসেজ যে তোমরা যাই করো, আমরা সুই হইয়া ঢুকবো, ফাল হইয়া বেরোবো। আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। শেখ হাসিনা এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী ঘোষণার পর থেকেই বিএনপি আওয়ামী লীগ এক তারেক রহমানের কথায় খুশি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এদিকে রাষ্ট্রপতির অধীনে আজই দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যদি আওয়ামী লীগ বা বিএনপি হয়ে থাকেন, আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় আছে বহু মানুষের। ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। তারেক রহমান ফিরতে পারলে শেখ হাসিনা কেন ফিরতে পারবেন না? শেষ কথা এটাই যে এরপর কি তবে শেখ হাসিনা ফিরছেন? তারেকের মতো রাষ্ট্রই তাকে সকল অভিযোগ থেকে মুক্ত করে ফিরিয়ে আনবে? মামলা সব মিথ্যা না, মামলা সব মিথ্যা না, সময়ের ব্যাপার মাত্র। যাদের যাবতীয় জীবন জেলাইছে তারা এক মুখনিত হয়ে গেছে, তাই না? তাহলে মামলা যারা খায় তারা পরবর্তীকালে দেশ এবং জাতির নেতা হয়, তারা পুনরায় ক্ষমতা আসেন। কেউ বলে না খালেদা জিয়া মারা গেছে, শুধুমাত্র আমার মুখ থেকে বের হয় খালেদা জিয়া মারা গেছে। যদি মারা নাই যেত, তাহলে গণমাধ্যম কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারেক রহমানের পোষা বিড়ালের পটির সংবাদ যদি দিতে পারে, সেক্ষেত্রে তারেক রহমানের একমাত্র মা তার কি আপডেট, আদৌ বেঁচে আছেন কিনা? ছেলে 17 বছর পর বাংলাদেশের মাটিতে এসেছে, ছেলে আর মায়ের খুনসুটির একটা ছবি কি আমরা দেখতে পারি না? কই বাংলাদেশের গণমাধ্যম তো একটা ফুটেজ বের করতে পারে নাই, কারণ সেই লাশটা হয়তো বা হিমঘরে রাখা আছে। তারেক রহমান বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন, দেখতে গিয়ে বিশাল একটি সত্য প্রকাশ করেন এই মুহূর্তে। সারা দেশে তুলপার পরিস্থিতি বেগম খালেদা জিয়ার এই মৃত্যু সংবাদটি শুনে জাতীয় নাগরিক পার্টি তার নেতৃবৃন্দ, এবি পার্টি তার নেতৃবৃন্দ, এরা যে এখন সকল রকম ঢাকনা খুলে, মুখোশ খুলে, আবরণ খুলে সত্যিকার অর্থে তাদের যে প্যারেন্ট পার্টি, তাদের যে প্রধান আদর্শিক অবস্থান এবং দল জামায়াতে ইসলামের কাছে ফিরে যেতে পারছে। 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূস যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তখন জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের যত মানবাধিকার সংস্থা আছে এবং বিশ্বের যতগুলা প্রভাবশালী রাষ্ট্রের সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক ছিল, প্রত্যেকটা দেশ এই বিষয় নিয়ে বিবৃতি জানিয়েছে। শুধু তাই নয়, আগামীতে যে নির্বাচন হচ্ছে সে বিষয় নিয়েও জাতিসংঘ বক্তব্য দিয়েছে, হিউম্যান রাইটস ওয়াচও বক্তব্য দিয়েছে, এবং ভারত বলেন রাশিয়া বলেন তারাও তাদের বক্তব্য দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। তারা বলেছে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, সকল দলের অংশগ্রহণের নির্বাচন হতে হবে এবং কোনো দলের যাতে রাজনীতি নিষেধাজ্ঞা দেওয়া না হয় সে ব্যাপারে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। নির্বাচন সম্পর্কে যে আপডেট, যা জানলে চমকে যাবেন। আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করছে এবং সেই সাথে চাঞ্চল্যকর কিছু তথ্য দেখবেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে। তাই নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে দেখবেন। শুরুতে যে অংশগুলো শুনলেন, শুনে কিন্তু বুঝতে পেরেছেন যে কি বিষয় হতে চলেছে আজকের নিউজ। তাই আর বেশি দেরি করতে চাচ্ছে না দর্শক, চলুন লাইন দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখে আসি। যে সরকার কিনা শরীফ ওসমান হাদির হত্যার বিচার করবার প্রতিশ্রুতি দিয়েছেন, যে সরকারের প্রধান উপদেষ্টা লাখো মানুষের জানাজায় দাঁড়িয়ে বলেছেন যে তারা হত্যাকারীদের বিচার করবেন, তাহলে সে আশ্বাস দিতে কোনো উপদেষ্টা কেন শাহবাগ আসছেন না? কারণ কেউ কি অপেক্ষা করছেন সারা দেশে এই অবরোধ ছড়িয়ে পড়বে, এই আন্দোলন ছড়িয়ে পড়বে? কেউ কি অপেক্ষা করছেন যে এই আন্দোলন, এই অবরোধ শেষ পর্যন্ত এমন একটা রাজনৈতিক বিপ্লবে রূপ নেবে যেই পক্ষটি সেই 2024 আগস্ট থেকে বলছেন যে বিপ্লব অসমাপ্ত আছেন? বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থকেরা। ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদির তৈরি এই দলটির আহ্বানে হাদির হত্যার বিচারের দাবিতে এই অবরোধ কর্মসূচিতে অনেক নারী, শিশু
পুরুষ মানে সাধারণ মানুষ যোগ দিয়েছেন সে কথা শুক্রবার রাতে সংবাদ মাধ্যমগুলোতে আসে এবং শীতের রাত 14 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ছিল শুক্রবার রাতে। সে সময়ও শত শত হাজার হাজার নারী পুরুষ শিশু এমনকি সপরিবারে মানে স্বামী স্ত্রী সন্তান শিশু সন্তান নিয়ে এসে হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে জড়ো হয়েছেন। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। যেটা আমার কাছে খুব কৌতূহলোদ্দীপক মনে হয়েছে সেটা হচ্ছে শুক্রবার রাতে যেমন আমরা দেখি যে কোনো সংবাদ মাধ্যমে খবরটা আপডেট হচ্ছে না, মানে ঘন্টায় ঘন্টায় শাহবাগে এই যে অবরোধ চলছে নারী শিশু পুরুষদের ইনকিলাব মঞ্চের আহ্বানে, সেখানে কি বক্তৃতা হচ্ছে, কি স্লোগান চলছে, কারা সেখানে জড়ো হলেন এ বিষয়ে যেমন কোনো বিস্তারিত জানা যায় না, কোনো সংবাদ মাধ্যম খবর দেয় না। মানে ওখানে অবরোধ চলছে, সারা রাত আজ অবরোধ হবে এই খবরটা থাকে। তেমনি শনিবার দিনেও সারাদিন ধরেই হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চলছে। এই অবরোধ লাগাতার চলবে। এই অবরোধ শুধু শাহবাগে নয়, কিন্তু রংপুরে, সিলেটে, চট্টগ্রামেও অনুষ্ঠিত হচ্ছে। সেসব খবর টুকরো টুকরো ভাবে পাওয়া গেলেও এই যে শাহবাগে অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে, শাহবাগের যে চত্বর এখন শহীদ হাদি চত্বর নাম দিয়েছেন ইনকিলাব মঞ্চ বা হাদির ভক্ত সমর্থকেরা, সেই চত্বরটি দিয়ে যান চলাচলও বন্ধ হয়ে গেছে। এ খবর পাওয়া গেলেও মানে ঢাকা শহরের বুকে এমন একটা আন্দোলন চলছে, কিন্তু সে আন্দোলন কিসের দাবিতে, কি ডেডলাইনের ভিত্তিতে চলছে, কি আলটিমেটাম আছে, কারা সেখানে বক্তব্য দিচ্ছেন, কারা সেখানে গিয়ে যোগ দিচ্ছেন, এসবের দেখবেন কোনো বিস্তারিত পাওয়া যায় না। নানা রকম অনুসন্ধানে এ খবর মানে বিভিন্ন ভিডিও কিংবা সংবাদ টুকরো টুকরো খবর মিলিয়ে জানতে পারি যে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছিলেন এবং প্রথম আলো সহ আমার দেশ, এমনকি আমার দেশ পত্রিকা, যেই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, যিনি কিনা হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আহ্বানে ডাকা প্রতিরোধ সমাবেশে গিয়ে সমমনা সব রাজনৈতিক দলগুলোর সাথে মিলে শপথ বাক্য পাঠ করালেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং হাদি হত্যার বিচারের দাবিতে। যেই মাহমুদুর রহমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইনকিলাব মঞ্চ সহ হাদির অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন, এমনকি আমার দেশ পত্রিকাতেও আমি দেখছি না কোনো মানে ঘন্টায় ঘন্টায় বা যেরকম হওয়ার কথা একটা আন্দোলন চললে সেরকম কোনো খবর আপডেট হতে দেখা যাচ্ছে না। কিন্তু মনে রাখবেন এই যে শাহবাগ অবরোধ হয়ে আছে জুম্মার নামাজের পর থেকে শুক্রবার সারা রাত অবরুদ্ধ ছিল। শনিবার সকাল 8:30টার দিকে শাহবাগ চত্বর থেকে অবরোধকারীরা সরে, অর্থাৎ ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা সরে আজিজ সুপার মার্কেটের সামনে আসেন, কারণ শনিবার সকালে ওসমান হাদির কবর জিয়ারত করতে সেখানে যাওয়ার কর্মসূচি ছিল তারেক রহমানের এবং সেই কর্মসূচি পালনের সুবিধার্থে সে সময় সেখান থেকে সরে আসেন। 12টার দিকে গিয়ে আবারও ইনকিলাব মঞ্চ শাহবাগ অবরোধ করেছে। বিকালের দিকে সিলেটে, চট্টগ্রামে এবং রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদ চত্বরে ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে এই সমাবেশ হয়েছে ওই সব শহরেও। কিন্তু এমনকি আমার দেশ পত্রিকাতেও আমি কোনো ঘন্টায় ঘন্টায় আপডেট দেখতে পাচ্ছি না, কিন্তু বারবার যেটা বলছি যে কারা বক্তৃতা দিচ্ছেন, কারা ওই অবরোধের নেতৃত্বে আছেন, কোন স্লোগান চলছে, এসবের কোনো নমুনা পাওয়া যায় না। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে গেলে কিছু টুকরো খবর পাওয়া যায় বটে। সম্ভবত এর একটা কারণ এটা হতে পারে যে 18ই ডিসেম্বর ওসমান হাদি নিহত হওয়ার খবর আসবার পর ইনকিলাব মঞ্চ আগেই যে বলে রেখেছিল যে হাদি ভাইয়ের হত্যা মানে মৃত্যুর খবর আসা মাত্র দলে দলে এসে আপনারা শাহবাগে জড়ো হবেন, বিক্ষোভ সমাবেশে জড়ো হবেন। সেই বিক্ষোভ সমাবেশ যখন চলছিল তখন সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট সহ চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের বাসভবনের দিকে মানে এরকম নানা জায়গায় ভাঙচুরের চেষ্টা, হামলা প্রচেষ্টা, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে ঘন্টার পর ঘন্টা ধরে ভাঙচুর ঘটে। ডেইলি স্টার, প্রথম আলো অফিসে আগুন জ্বালানো হয় এবং আজকেও সম্পাদক নুরুল কবির, নিউ এজ সম্পাদক, যিনি কিনা ডেইলি স্টারে যখন ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটছিল তখন সেখানে আটকা পড়া সাংবাদিকদের বাঁচাতে গিয়ে মবের শিকার হয়েছিলেন, তিনি বলেছেন যে সরকারের একটা পক্ষ নিশ্চিতভাবে সংবাদপত্র অফিস এবং ছায়ানটের ওই অগ্নিকাণ্ড ভাঙচুরের সঙ্গে জড়িত। নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনিও কিন্তু কদিন আগে এই কথা বলেছেন যে সরকারের একটা পক্ষ সেখানে জড়িত ছিল। মানে কি যে ঘটেছিল 18ই ডিসেম্বর রাতে, ওই ক্ষোভের দিনে, যে ক্ষোভের দিনেই কিন্তু আবার ওসমান হাদির মৃত্যুর খবরের দিনেই কিন্তু সেই রাতেই কিন্তু দীপুচন্দ্র দাস ময়মনসিংহের ভালুকায়, সেই সংখ্যালঘু পরিবারের সদস্য একজন গার্মেন্টস শ্রমিক, তাকেও যে পিটিয়ে মারা হলো, পুড়িয়ে হত্যা করা হলো, সেই ঘটনাটিও ওই একই রাতে ঘটলো। এমন একটা বিক্ষোভময় এবং সংঘাতপূর্ণ রাতে পরিণত হয়েছিল ওসমান হাদির মৃত্যুর খবর আসার রাতটা। সম্ভবত সে কারণেই কি সংবাদ মাধ্যমগুলোকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যাতে এই বিক্ষোভ কর্মসূচির খবর বিশেষভাবে প্রকাশ না করে, কারণ সাংবাদিকতার
দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে এটা নিশ্চিতভাবে জানি যে সংবাদ মাধ্যমে বিক্ষোভের খবর যথাযথভাবে প্রকাশিত হতে না থাকলে আসলে বিক্ষোভটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই একরকমের প্রশমিত করা যায়। কারণ গত কদিনে গোয়েন্দা সূত্রে, দেশি বিদেশি গোয়েন্দা সূত্রে নাকি এমন খবর বেরিয়ে এসেছে যে 18ই ডিসেম্বর রাতে একটা পরিকল্পনা ছিল যে ওসমান হাদির মৃত্যুর খবরে যে বিক্ষোভ ছড়িয়ে পড়বে, যে শোক বেদনা ক্ষোভ ছড়িয়ে পড়বে, সেটাকে পুঁজি করে সারা দেশে সহিংসতা ছড়িয়ে দিয়ে রকমের একটা বিপ্লবী সরকার গঠনের দিকে, একটা ইসলামী বিপ্লবের সাধনের মাধ্যমে একটা বিপ্লবী সরকার গঠনের স্বপ্নও একটা পক্ষ দেখছিলেন। এবং ওই যে নাহিদ ইসলাম কিংবা নুরুল কবিররা যেটা বলছেন, সরকারের ভেতরেও উপদেষ্টাদের কেউ কেউ এবং সরকারের একটা পক্ষ সেই ইসলামী বিপ্লবের মাধ্যমে বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনার সাথে সক্রিয় ছিলেন। কাজেই হাদি হত্যা হলেন কার দ্বারা, মানে হাদিকে হত্যা করলেন কারা, হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত চিহ্নিত করা গেল না কেন, তারা কোথায় আছেন এখন পর্যন্ত কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারছেন না, হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করা গেল না কেন, বিচার কাজ শুরু করার কথা হচ্ছে, দাবি আছে ইনকিলাব মঞ্চের, কিন্তু সেই দাবির প্রেক্ষিতে মানে এই যে দ্রুত বিচার হবে বলা হচ্ছে, কিন্তু হাদির হত্যাকারীরা কি ভারতেই পালিয়ে গেছে এই কথাটাও, মানে তাদের এমনকি তাদের অবস্থানের বিষয়টাও সুনির্দিষ্টভাবে এখনো কেন সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানাতে পারছে না। বিক্ষোভটা, ইনকিলাব মঞ্চের ক্ষোভটা কিন্তু সেই জায়গায়, এবং তারা এখন বলছে ততক্ষণ তারা শাহবাগ ছাড়বে না, এখনো তাদের লাগাতার অবরোধটা ঢাকা কেন্দ্রিক, তারা বলছে তারা লাগাতার অবরোধ থেকে উঠে যাবে না, শাহবাগ ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত না হাদির হত্যাকারীদের গ্রেফতার করা হবে। এবং তাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে যে সরকারের উপদেষ্টারা আসবেন, এসে তাদেরকে বলবেন হাদির হত্যাকারীদের বিচারে তারা কি কি পদক্ষেপ নিয়েছেন, কি কি অগ্রগতি হয়েছে। আপনাদের মনে থাকবে এর আগে কিন্তু ইনকিলাব মঞ্চে দাবি ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, এই তিনজনকে পদত্যাগ করতে হবে হাদি হত্যার বিচারে যথেষ্ট অগ্রগতি করতে না পারার পর। এরপর এরই মধ্যে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী কিন্তু পদত্যাগ করেছেন। এখন হাদির ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি হচ্ছে যে উপদেষ্টাদের আসতে হবে শাহবাগে, এসে ব্যাখ্যা করে বলতে হবে হাদি হত্যায় কি অগ্রগতি হয়েছে। মানে তার মানে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো কিন্তু একরকমের পরিবর্তনশীল। অন্যদিকে দেখেন যে সরকারি বা এই অবরোধ চলতে দিচ্ছে, কিন্তু উপদেষ্টাদের কেউ এসে কেন সেখানে কথা বলছেন না, কেন এই অবরোধ প্রশমনের চেষ্টা করছেন না। তার মানে কি এমন একটা আশঙ্কা করবার কারণ আছে যে এই সমাবেশ হয়তো একটা জাতীয় সমাবেশে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে, সারা দেশে এই সমাবেশে থেকে এমন একটা বিক্ষুব্ধ জনগোষ্ঠী এরপর যে কোনো দাবিতে, যেমন ধরুন এই দাবি তো উঠেছে ইনকিলাব মঞ্চের তরফে যে হাদি হত্যার বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না, এরকম কোনো দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। সরকারের কোনো পক্ষ বা সরকারের ওপর প্রভাবশালী কোনো রাজনৈতিক পক্ষ কি চাইছে যে এই আন্দোলনটি বড় হোক, সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ এর ওপর ভিত্তি করে এই আন্দোলনটি এত বড় হয়ে উঠুক যে সারা দেশে একটা রাজনৈতিক বিক্ষোভে এটি রূপ নিক? মানে অনেক সম্ভাবনা তো থেকে যায় যদি লাগাতার অবরোধের সুযোগ দেওয়া হয়, অথচ সরকারের তরফে যারা অবরোধ করছেন, যারা বিক্ষোভ করছেন, এবং যে সরকার কিনা শরীফ ওসমান হাদির হত্যার বিচার করবার প্রতিশ্রুতি দিয়েছেন, যে সরকারের প্রধান উপদেষ্টা লাখো মানুষের জানাজায় দাঁড়িয়ে বলেছেন যে তারা হত্যাকারীদের বিচার করবেন, তাহলে সে আশ্বাস দিতে কোনো উপদেষ্টা কেন শাহবাগ আসছেন না? কারণ কেউ কি অপেক্ষা করছেন সারা দেশে এই অবরোধ ছড়িয়ে পড়বে, এই আন্দোলন ছড়িয়ে পড়বে? কেউ কি অপেক্ষা করছেন যে এই আন্দোলন, এই অবরোধ শেষ পর্যন্ত এমন একটা রাজনৈতিক বিপ্লবে রূপ নেবে যেই পক্ষটি সেই 2024-এর আগস্ট থেকে বলছেন যে বিপ্লব অসমাপ্ত আছেন, এবং অসমাপ্ত বিপ্লবকে মানে সমাপ্ত করার স্বপ্ন নিয়ে ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন, সেই অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করার স্বপ্ন কি এই শাহবাগের অবরোধ থেকে দেখছেন কেউ? এই যে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, এই যে প্রথম আলো শুক্রবার রাতে যেই প্রতিবেদনটি তৈরি করেছে, সেখানে তারা শিরোনামই করেছে হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগে গভীর রাতেও জেগে শিশু নারীরা। সেখানে তারা বলছে ঘড়ির কাঁটা রাত 3টার দিকে রাজধানীতে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, এমন পরিস্থিতিতে শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে বাবা আসিফুল ইসলামের কোলে বসে আছে ছোট্ট শাফিকুল ইসলাম ফারাজ, পাশে আসিফুলের স্ত্রী, তার কোলে আরেক শিশু সন্তান শারিফুল ইসলাম ফায়দা। তারা এখানে হাদি হত্যার বিচার চাইতে এসেছেন এবং তারা আশা করছেন তাদের দুই সন্তানের এই তীব্র শীতেও কিছু হবে না, এবং তারা চান তার ছেলেরা বড় হয়ে হাদির মতো প্রতিবাদী হোক। এই আবেগ, এই অনুভূতিকে কেন যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না সরকার, এবং কেন তারা যথাযথ প্রতিশ্রুতি দিয়ে এই সাধারণ মানুষকে ঘরে ফিরে যেতে উদ্বুদ্ধ করতে পারছে না? নাকি কোনো একটি রাজনৈতিক পক্ষ আছে শাহবাগে এই সাধারণ মানুষের জমায়েতের পেছনে, যেমন থাকে সবসময় সাধারণ ছাত্র জনতার পেছনে কোনো একটি রাজনৈতিক পক্ষ, বিশেষ রাজনৈতিক পক্ষ? শেষ করব এবং সেখানে মনে করিয়ে দিতে চাই যে শরীফ ওসমান হাদির ভাই, যিনি ছিলেন
ওসমান হাদির সঙ্গে তার সঙ্গে একই রিকশায় বসা যখন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, সেই ওমর হাদি তিনি কদিন আগে গত রোববার মানে এক সপ্তাহ খানেক আগে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জামায়াত যে দোয়া মাহফিলের আয়োজন করেছিল, জামায়াতে ইসলামীর সেই দোয়া মাহফিলে তিনি গিয়ে বলেছিলেন যে তারা পরিবার হিসেবে কোনো আর্থিক সহায়তা চান না, তারা হাদির অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চান। এবং তিনি তখন বলেছিলেন যে ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে সব সময় বলতেন শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমির স্বাধীনতা কেড়ে নিয়েছে, এখানে ফ্যাসিবাদের জন্ম হয়েছে, আমি এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদ রুখে দেব, এই শাহবাগে বসেই আমি নারায়ে তাকবীর স্লোগান দেব। ওমর হাদি মানে ওসমান হাদির ভাই বলছেন, আপনারা যদি হাদিকে ভালোবাসেন, হাদি হত্যার বিচার চান, শাহবাগকে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে অবশ্যই আন্দোলন অব্যাহত রাখবেন। তার মানে হাদি দেশবাসী, আপনারা যে যেখান থেকে আন্তর্জাতিক খবরগুলো শুরুতে দেখে শেষটামাতি প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষটামাতি আন্তর্জাতিক খবরগুলো দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম সুন্দর সুন্দর তথ্য সহকারে আপডেট এবং দেশের সকল খবরগুলো জানতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্ট করে জানাইতে পারেন আপনি কোন জায়গা থেকে দেখছেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো খবর এবং দেশের বাইরের খবর নিয়ে। আসসালামু আলাইকুম।